সুপ্রিয় দর্শক, টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিসের আজকের এই ঈদের তৃতীয় দিনের বিশেষ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন কিংবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও জানাই ঈদের শুভেচ্ছা, ভালোবাসা, ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, যদিও জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ গত রবিবার আমেরিকা সহ সারা পৃথিবীতে ঈদ উল আজহা উদযাপিত হয়েছে, তবু ইসলামিক বিধান মোতাবেক জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 3 দিন ধরে এই ইবাদত পালন করা যায়। সে অনুযায়ী আজ ঈদের এই তৃতীয় দিনে দর্শকদের জন্য টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানের ব্যতিক্রমী এই পর্বটি উপস্থাপন করছি, যেখানে একই সাথে একই ছাতার নিচে একজন অ্যাটর্নি এবং একজন অ্যাকাউন্টেন্টকে আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে ঈদ উল আজহা তথা কোরবানি সম্পর্কে সামান্য 2-1টি কথা বা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সুপ্রিয় দর্শক, কোরবানি সারা পৃথিবীতে বসবাসকারী মুসলিম ধর্মাবলম্বীরা পালন করে থাকেন। এটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে কোনো ধর্মের মানুষই যে কোনো ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। ইদানিং একটি স্লোগান প্রায় শুনতে পাই আমরা, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানটি আমিও বিশ্বাস করি, কারণ পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মই মানুষের মধ্যে সম্প্রীতির কথা বলে, সহনশীলতার কথা বলে, সহমর্মিতার কথা বলে, ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ করতে শেখায়। ইসলাম ধর্মের কোরবানির শিক্ষাটাও তাই। সুপ্রিয় দর্শক, গতকালের ঈদ স্পেশাল টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে কোরবানির উৎপত্তি সম্পর্কে 2-1টি তথ্য দিয়েছিলাম। সেই সাথে দিয়েছিলাম গত বছর বাংলাদেশে কি পরিমাণ পশু কোরবানি করা হয়েছিল তার তথ্যটিও। আর আজকের ঈদের তৃতীয় দিনের এই অনুষ্ঠানে কোরবানির শিক্ষা সম্পর্কে খুব সংক্ষেপে 2-1টি কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হয়, তোরা ভোগের পাত্র ফেলরে ছুঁড়ে, ত্যাগের তরে হৃদয়ে বাঁধ। মানুষ আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, এই শিক্ষাই ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের তথা মুসলিমদের জন্য রেখে গেছেন। ঈদ উল আজহার মূল আহ্বান হলো সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রকাশ করা, সম্পদের মোহ, ভোগবিলাসের আকর্ষণ, সন্তানের স্নেহ, স্ত্রীর ভালোবাসা, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর সন্তুষ্টি এবং তাঁর প্রতি আত্মসমর্পণ করে দেওয়াই হলো ঈদ উল আজহার মূল শিক্ষা। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে পুত্র কোরবানি করেছিলেন, সেটা আমরা জানি। মূলত তিনি এর দ্বারা পুত্রের প্রতি পিতার ভালোবাসাকে কোরবানি করেছিলেন। আল্লাহর ভালোবাসার চাইতে যে পুত্রের ভালোবাসা বড় নয়, এটি প্রমাণিত হয়েছে তাঁর আচরণে, আর আল্লাহ এটাই চেয়েছিলেন। সেই থেকে মুসলিম ধর্মাবলম্বীরা প্রতি বছর জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত পশু কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি স্মরণ করে এবং পশু কোরবানির সাথে সাথে নিজেদের পশু বৃত্তিকে কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। ইসমাইল নবীন বয়সেই সৃষ্টিকর্তার প্রতি আত্মসমর্পণের এক বাস্তব ও জ্বলন্ত শিক্ষা প্রদান করেছেন। হাজার হাজার বছর আগে ইব্রাহিম ইসমাইল অর্থাৎ পিতা পুত্র আত্মসমর্পণের ত্যাগের যে অনুপম আদর্শ স্থাপন করে গেছেন, তা যেমন অতুলনীয় তেমনি চির অনুকরণীয়। সুপ্রিয় দর্শক, খুব সংক্ষেপে এটুকুই হলো কোরবানির শিক্ষা। তো চলুন এবার মূল অনুষ্ঠানে যাওয়া যাক। প্রথমেই আপনাদের সাথে পরিচয় করে দিই আমাদের আজকের সম্মানিত দুজন অতিথির সাথে। অবশ্য আমি পরিচয় করিয়ে না দিলেও আপনারা তাদেরকে খুব ভালো করেই চেনেন, জানেন, কারণ প্রতিনিয়তই তারা আমাদের সকলের প্রিয় টিভিএন 24 টেলিভিশনের পর্দায় কমিউনিটির কল্যাণে ইমিগ্রেশন সহ বিভিন্ন আইনি সহায়তা, ট্যাক্স সহ নানা রকম আর্থিক সুবিধার কথা বলে থাকেন, দিয়ে থাকেন নানাবিধ পরামর্শ। তারপরও পরিচয় করে দিই, আমার ডান পাশে আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন স্পেশালিস্ট, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য। জনাব মঈন চৌধুরী, আপনাকে স্বাগত এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। আর আমার বাম দিকে বসে আছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মুখ, প্রিয় মানুষ এবং প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতো এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকেও ঈদ মোবারক এবং স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ঈদ মোবারক।
আপনাদের দুইজনকেই ঈদ মোবারক এবং স্বাগত। এই জন্যে যে এই ঈদের 2 দিন পরে মানুষ সাধারণত আমাদের দেশে, আমেরিকায় তো অনেক ব্যস্ততার জীবন, আমাদের অনেক ব্যস্ত সময় পার করতে হয়, সেই ব্যস্ততা পাড়ি দিয়ে এসে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং সুন্দর আজকের অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করছেন। আশা করি নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে এবং আমাদের দর্শকদেরও ভালো লাগবে। তো প্রথমেই আমরা এই ঈদের বিষয়টি নিয়ে, যেহেতু ঈদের স্পেশাল প্রোগ্রাম আমরা করছি, প্রথমেই আমি একটু জানতে চাইবো যে কেমন কাটলো ঈদের দিন, কেমন আনন্দ ঘটলো? ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দর উপস্থাপন করার জন্য। আসলে বরাবরের মতোই আমরা যে কুরবানি যখন করে থাকি প্রতিবারই সেম ভাবে নামাজে যাই। আপনারা জানেন এখানে আমি মসজিদ আবু হুরায়রা, আমি ট্রাস্টি বোর্ডের একজন সদস্য, তো থাকতেই হয়। আমার ছেলেদের নিয়ে এখানে নামাজ পড়ি। জনাব পারভেজ কাজী, আপনি কি করলেন? ধন্যবাদ রানা ভাই। ঈদের দিন খুব উৎসব মুখর ছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছিল বাসায়। আগে আমি একটু দূরে থাকতাম, সেখানে অনেকটা একা একা ঈদ যেতে পারতো না, অনেকেই যেতে পারতো না, লং আইল্যান্ডে ছিলাম। এখন আমি কুইন্সে রিসেন্টলি মুভ করেছি, তো সেই কারণেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই এসেছিল। বলতে গেলে অনেক রাত পর্যন্ত বাসায় বেশ সকলে বেশ আনন্দেই কেটেছে, এটা আমরা বলতে পারি। তো এ তো আমেরিকার এই এখনকার ঈদের কথা, এবারের ঈদের কথা বললেন। তো যদি আমি জানতে চাই আপনাদের ছোটবেলার ঈদের কথা, সেই স্মৃতির কথা যদি জানতে চাই, একটু বলবেন কি? শিওর। ছোটবেলায় ঈদ আসতো যখন খুবই ছোট ছিলাম, শুধু জানতাম যে ঈদে নতুন কাপড় পাবো বাবা মার কাছ থেকে, এবং ঈদের দিন সবাই একসাথে সকালে উঠে নামাজে যাব এবং নামাজ থেকে ফিরে এসে এর বাড়ি ওর বাড়ি যাব, আত্মীয় স্বজনদের বন্ধু বান্ধবদের, এবং সেখানে নানাবিধ খাওয়া হবে। তো ঈদ মানেই ছিল উৎসব, আর ছোটবেলায়ও এখনো কিন্তু তাই, ঈদ মানি উৎসব, আমরা উৎসব করি। জনাব চৌধুরী, আপনি আপনার ছোটবেলা? ধন্যবাদ। একই রকম অভিজ্ঞতা, তবে আমাদের যে অভিজ্ঞতা কুরবানিদের কথা বলবো। কুরবানিতে তো নিজের হাতে পশু জবাই করতাম, একটু বুঝ হওয়ার পর থেকেই চেষ্টা করি, এবং নিজে মাংস কাটা এখানে যেটা আমরা সম্ভব হয় না অবশ্য এখানে ইয়ার কারণে, প্রতিকূল পরিবেশের কারণে। কিন্তু গ্রামে তো বাড়ির সামনে আপনার কুরবানি দিতাম, কুরবানির মাংস কাটা থেকে শুরু করে, তারপর প্রথম যে মাংস খাওয়াটা ফ্রেশ মিট একবার কাটা, তারপরে আবার কুরবানির কলিজা আগে বাসায়, তারপর জিহ্বা কলিজা এগুলা চলে আসতো। আর আমাদের এলাকায় সিলেট হবিগঞ্জে কুরবানির স্পেশাল হচ্ছে কুরবানির রুটি থাকে, চালের রুটি। আমরা খুব চালের রুটি এখানে একটা খুব ডিমান্ড আছে, কিন্তু পাওয়া যায় খুব কম। অনেক সময় দেখা যায় যে দোকানে যাই, বলে যে সোল্ড, মানে অনেকে বিক্রি করে এখানে, কিন্তু খুব মানে ওই টেস্টটা পাওয়া যায়। এটা আমরা বুঝলাম। তা ঈদে এই যে ছোটবেলায় যে ঈদ করেছেন বা এখনো ঈদে যদি কোন ধরনের উপহার পেলে খুশি লাগে? অবশ্যই ছোটবেলা তো টাকাই পেতাম, টাকা গিফট তো বাবা মাই দিত, আর মানে কাপড় চোপড়, আর সবাই তো টাকা দিলে খুশি হতাম। এখনো বড়রা দিলে খুশি হই, কিন্তু নিজের তো এক্সপেন্স অনেক বেশি। আমি ছোটদেরকে দেই, সবাইকে দেই, কিন্তু বড়রা পাইলে খুশি হই। পারভেজ কাজী, আপনাকে? সেরকমই তো, ঈদের সালামি শুধুমাত্র মুরব্বী যারা তাদেরকে সালাম করে পেতাম, এবং ওর জন্য মুরব্বীদের সালাম করার জন্য আমাদের একটু ছোটাছুটি ছিল। যেখানেই যেতাম মুরব্বী খুঁজে বের করতাম এবং সালাম করতাম, কিছু সালামি পেতাম। আর ঈদের দিন বিশেষভাবে বাসায় যে ট্রিট হতাম, আর আমি জানি না, মঈন ভাই বললেন হবিগঞ্জের কথা, চিটাগংয়ের ঈদ কিন্তু সম্পূর্ণ রূপে ভিন্ন। আব্বা আম্মা সরকারি চাকরি করতেন, আমি কিন্তু পুরো নর্থ বেঙ্গল থেকে শুরু করে ইস্ট বেঙ্গল ঘুরেছি, কিন্তু চিটাগংয়ে কোরবানির ঈদ এটা যে কি পরিমাণ ঢাক ঢোলের সাথে হয় আমি অন্য কোনো অঞ্চলে সেটা দেখিনি। এবং যেরকম মঈন ভাই বললেন চালের আটার রুটি, এটাও এখানেও সেরকম ছিল। তো মানে অনেক, মানে এগুলো একটা উপহারের মধ্যেই পড়ে যেত, এখানে বলা যেতে পারে। আপনারা তো দুইজনেই আমাদের সমাজে একেবারে প্রতিষ্ঠিত মানুষ,
রিনাউন্ড মানুষ এবং অত্যন্ত মেধাবী সম্পন্ন মানুষ আপনারা, সে কারণে আপনি আজকে অ্যাটর্নি, আপনি একজন অ্যাকাউন্টেন্ট, এটা একেবারে চারটিখানি কথা নয়। তো এই 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 যে আপনাদের আজকের এই জীবনের সফলতার পেছনে তো নিশ্চয়ই একটা গল্প থাকে। এটাই কি হতে চেয়েছিলেন কিনা? যেমন আমি আমার গল্প দিয়ে যদি বলি যে ছোটবেলায় কি হওয়ার যদি স্বপ্ন ছিল, যদি এইম ইন লাইফ যদি আমরা বলি, গতকালকের অনুষ্ঠানে এই কথাটি আমি বলেছিলাম যে আমার যেমন হচ্ছে, আমার বাড়ি ছিল একদম ট্রেনের লাইনের পাশে, স্টেশনের পাশে। সেখানে ট্রেন দেখতাম আর মনে হতো যে আমি যদি ট্রেনের ড্রাইভার হতে পারতাম, মানে লোকোমাস্টার যদি হতে পারতাম, ট্রেন নিয়ে এই জেলা থেকে ওই জেলা, সেই জেলা থেকে সেই জেলা যেতে পারতাম, এই ধরনের ইচ্ছে। কিন্তু যদিও পরবর্তীতে সেটা হয়েছে অন্য কিছু। তো আপনাদের ক্ষেত্রে এই ধরনের কি কোনো ইয়া ছিল যে অ্যাটর্নি হব? আমার স্টোরি অনেক লম্বা, বলতে গেলে খুব ছোট করে অনেক সময় লাগবে। আমাদের গ্রামে যখন লেখাপড়া করতাম, সবার একটা রচনা ছিল, এইম ইন লাইফ। এইম ইন লাইফ রচনা সবার একই উত্তর, সবাই ডাক্তার হতে চায়। মানে সবার একই প্রশ্ন, একই উত্তর, আই ওয়ান্ট টু বি এ ডক্টর বিকজ মেডিকেল প্রফেশন ইট ব্রিংস মানি এন্ড ইট মেক ইউ হেল্প দ্য পিপল। সবার একই প্রশ্ন। সো এই ডাক্তার হতে চাইছি, রেজাল্টও ভালো করেছি, আমেরিকা চলে আসবো, ভাইয়ের অ্যাপ্লিকেশন পেন্ডিং, বাবা মা চলে আসবে, বাবা মার সাথে এখন মানুষের বুঝি কত ফ্রাস্ট্রেশন করে। আমি যে অবস্থা আসছি, আমার অ্যাবাউট মানে ইয়াং বয়সে আসছি, তো তখন ভাইয়ের অ্যাপ্লিকেশন মা বাবার জন্য পেন্ডিং। তো সবাই বাবা, এখন যে আপনাদের টিভিএনের প্রশ্নগুলো আসে না, সেম প্রশ্ন। ভাই বললো ওদেরকে যদি একসাথে চলে আসতে ভালো হতো। ভাইয়ের অ্যাপ্লিকেশনের যে বাবা মার আসতে পারে আর ভাই যে আলাদা একসাথে আসতে পারে, এটা তখন জানা ছিল না। সবাই বাইকে বদল করতাম, আমার নেন না কেন, এগুলো করতে করতে ডাক্তারে পড়ালো না। দেখা গেল আমেরিকায় চলে আসবে বলে আর মেডিকেলে করলাম না। আফসোস হয় কি কোনো? না, আমি তো খুব ভালো। তারপরে ভাই বললো কমার্স পড়ো। ভাই ওইখানে আমেরিকাতে বললো যে যেহেতু ডাক্তারি পড়াচ্ছে না, আমেরিকায় চলে আসবে, কমার্স পড়লে কি হয়, তার সিপিও হবো। অ্যাকাউন্টেন্ট করলাম, ওখানে ভালো করলাম। তারপরে দেখলাম আমেরিকা আসা হচ্ছে না। তারপরে দেখলাম বিসিএস এ টিকলাম, ল পড়ছিলাম, পাশাপাশি ল পড়ছিলাম। ভাবলাম যদি দেশে থাকতেই হয় লটা তো লাগে। আলটিমেটলি আমি লতে এসে টিকলাম এখানে। যাই হোক, পারভেজ কাজী, আপনার ক্ষেত্রে? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ছোটবেলায় আমার একটাই স্বপ্ন ছিল রানা ভাই, সেটা হচ্ছে যে আমি পিপলস পার্সন হব। আচ্ছা। এবং বাই নেচারটাই আমার তাই ছিল। আমার আব্বা সব সময় বলতেন, মঈন ভাই যেরকম বললো ডাক্তার অথবা অনেকে ইঞ্জিনিয়ার হতে চেত, আমি ডাক্তারই পড়তে চেয়েছিলাম, কিন্তু পিপলস পার্সন হিসাবে, মানে সাধারণ মানুষকে সেবা দিব। এবং সেটা যে তখন আব্বা বলতেন ওটার জন্য যে শুধু ডাক্তারই হতে হবে না, নেসেসারি, তুমি কিন্তু যে কোনো প্রফেশনে থেকে তুমি যদি কমন ম্যানকে সাহায্য করতে চাও। এখানে ছোট্ট করে বলি একটা উদাহরণ। আমি এখানে আসার আগে, দেশ থেকে বের হওয়ার আগে, যখন ইউনিভার্সিটি কমপ্লিট করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, বের হলাম, আমার প্রথম জব ছিল ঢাকা ইন্টারকন্টিনেন্টালে ফ্রন্ট ডেস্কে। এবং সেখানে দেখতাম যে ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরা সবাই তখন ঢাকা ইন্টারকনে থাকতেন এবং এদের ড্রাইভাররা এদেরকে পিক আপ করতে আসতো। কোনো ড্রাইভার ওই যে বসকে নিতে আসছে তার নামটা প্রপারলি বলতে পারতো না। আর সেই সময় ফ্রন্ট ডেস্কে যেই ছেলেরা ছিল, এরা সব ইংলিশ মিডিয়াম থেকে লেখাপড়া করা ইয়াং গ্রুপ, এবং এরা ওদেরকে দূর দূর ছেই করতো, মানে ডেস্কের কাছে ধারে ঢুকতে দিত না। ওরা কিন্তু অপেক্ষা করতো কখন ফ্রন্ট কাউন্টারে আমাকে দেখবে। এবং আমি ওদেরকে ডেকে নিতাম, চাচা আপনি কার জন্য এসছেন? বললো যে সিমসন সাহেব। পরিষ্কার নাম বলতে পারছে না। আমি বললাম উনি কি ওয়ার্ল্ড হেলথের? বললো যে হ্যাঁ। আমি বললাম যে আপনি দাঁড়ান পাশে, আমি ডেকে দিচ্ছি। তো
এইভাবে মানে পাবলিক ওরিয়েন্টেড একটা কাজে আসলেন এবং পরে অ্যাকাউন্টেন্ট হয়ে গেলেন। আজকে কি এই পেশা নিয়ে কি আফসোস হয় কি না, বা ভালোই লাগে? না, আমি এখনো মনে করি যে আমি যেটা আমার ড্রিম ছিল, পিপলস পারসন, আমি এখনো সেই সার্ভিসটা দিয়ে যেতে পারছি। তার মানে আপনারা প্রত্যেকেই যার যার যে নেশাটা ছিল বা স্বপ্ন যেটা ছিল, সেই স্বপ্ন থেকে একেবারে স্বপ্নের ভেতরেই ঢুকে আছেন এবং সেখানে অনেক সন্তুষ্টির মধ্য দিয়ে আপনাদের দায়িত্বগুলো বা কর্মজীবন পার করছে। তো আমরা একটু অন্যদিকে একটু মজায় মজায় আসি। ঈদের প্রোগ্রামে এই সমস্ত হয়তো ভালো লাগবে না। আমাদের জীবনে তো যেমন আপনি সারাদিন কাজকর্ম করেন, অনেক কিছু, এই প্রফেশনের বাইরেও তো অনেক অ্যাক্টিভিটিস থাকে একজন মানুষের ক্ষেত্রে। আমারও ছিল, আমিও আমার প্রফেশনের বাইরে অনেক কিছু করেছি, কালচারাল অ্যাক্টিভিটিস থেকে করেছি। আপনাদেরও তো সেরকম আছে। তো এইরকম অবস্থায় যদি এই কাঠখোট্টা জীবনের বাইরে এসে যদি আজকে আপনাকে ঈদের দিনে যদি বলি যে মঈন সাহেব আপনি আমাদেরকে একটু কি শোনাবেন, একটা গান শোনাবেন নাকি নাটকের সব পরিবেশে সবসময় আপনার উপরে আমি সব পরিবেশ, গান হতে পারে, একটা কবিতা আবৃত্তি হতে পারে, একটা রিসেন্টলি আমার একটা অ্যালবাম বের হয়েছে, আমি এটা অবশ্য প্রচার করি না খুব, মিউজিক ভিডিও। এটা হচ্ছে আপনি ইউটিউবে গেলে প্রেমের আগুন মঈন দিলে চলে আসবে গানটা। প্রেমের আগুন দিয়ে মনে অন্তর এখন কোথায় আমাদেরকে একটা গান শোনাতে চাচ্ছেন নিশ্চয়ই? গান আমি আসলে গান একা একাই করি, খুব কম করে আর কি, সুযোগ পাই না। একটা গান আমি খুব বাড়ি সিদ্দিকীর একটা গান খুব মাঝে মাঝে মনে পড়ে ঈদের প্রোগ্রামে, আমি আমাদের খুব নিকট খুব খুব মিস করি এদের কাছে। আমার বাবা স্পেশালি, বাবা মা, আসলে আমার আব্বার স্বপ্ন ছিল আমি একটা লয়ার হই। মানে মানে যখন আসতে পারেন আমেরিকাতে, আই ফিল দিস, যখন আমার আশা খুব দেরি হচ্ছে, তো আব্বা সিটিজেনশিপ আমার জন্য একটু মানে খুব আবেগ হয়ে যায়। কেন? কারণ আমার আব্বা সিটিজেনশিপ হয় শুধু আমার জন্য কষ্ট হচ্ছে। আপনি খুব ইমোশনাল হয়ে যাচ্ছেন, সেটা আমরা বুঝতে পারছি। তো মানে আব্বা আসলে খুব মিস করি কি, বাবা মা না হলে বোঝা যায় না কত কঠিন জীবন। আর এখনো যারা, আমি ইমিগ্রেশন প্র্যাকটিস করি, তো যখন এইসব ক্লায়েন্ট আমার কাছে আসতে পারছে না, বাবা মা যখন আসে আমি খুব আবেগপ্রবণ হয়ে যায়। কারণ বাবা মার ব্যবস্থা খুবই করুণ থাকে, একটা ছেলে মেয়েদের সাথে খেলা খুব কষ্টের। আই ট্রাই টু হেল্প দেম মাই ওন ওয়ে। সো আমি একটা গান দুইলেন গাইতে আপনার সুযোগ দেন। এটা প্রয়াত বারে সিদ্দিকীর গান, সবাই গানটা শুনে থাকবেন, খুব জনপ্রিয় গান, এবং উকিল মুন্সির গান। শোয়া চান পাখি আমার, শোয়া চান পাখি, আমি ডাকে তাছি তুমি ঘুমাইছো নাকি? শোয়া চান পাখি আমার, শোয়া চান পাখি, আমি ডাকি তাছি তুমি ঘুমাইছো নাকি? তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, আজ কেন হইলে নীরব, মেলো দুটি আখিরে পাখি, আমি ডাকি তাছি তুমি ঘুমাইছো নাকি? বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি তোরে, বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি, শিকল কেটে চলে গেলে বুঝলাম না চালাকি রে পাখি,
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? সুয়াসান পাখি আমার, সুয়াসান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমি জানি না, হয়তো এই কালচারাল ব্যাকগ্রাউন্ড তো আমাদেরও আছে। যদি আমি একটু বলতে পারি যে আপনি যদি অ্যাটর্নি না হয়ে ভালো একজন গায়ক হতে, একজন গায়ক যদি গান গাইতেন, আমার মনে হয় আজকে যে মঈন চৌধুরীকে মানুষ যেভাবে চেনে, কমিউনিটির মানুষ যেভাবে জানে চেনে, তার থেকেও বেশি জানতে। সত্যি অসম্ভব সুন্দর লেগেছে আমাদের গানটি। জনাব পারভেজ কাজী, আপনারা তো নিশ্চয়ই, আপনার কাছ থেকে যদি জানতে চাই, কিছু শুনতে চাই, কি আপনি আমাদেরকে শোনাবেন? চমৎকার মঈন ভাই, চমৎকার গেয়েছেন আপনি। রানা ভাই, গান টান তো আমার দ্বারা হয় না, তো মঈন ভাই যেমন পরিবেশটাকে একটু ভারী করে দিয়েছে, বাবা মাকে স্মরণ করলেন, আত্মীয় স্বজনকে। আমরা সকলেই বাবা মাকে হারিয়েছি, এবং এই ঈদের প্রাক্কালে অথবা ঈদের পরে অথবা ঈদের দিন সবচেয়ে বেশি মনে পড়ে উনাদেরকেই। তো আমারও একই স্মৃতি, কিন্তু আমি একটা ছোট্ট কৌতুক বলবো, যেহেতু গান পারি না, কবিতা মুখস্থ নেই। গান গাওয়া সহজ, কিন্তু মানুষকে হাসানো কঠিন, এবং সেটা কঠিন। কি আপনি কৌতুক এরকম যে জোকস অনেকে শুনে থাকতে পারেন, কিন্তু তারপরও শুনেননি ভান করলে খুশি হব, যেহেতু কৌতুক তো লিমিটেড এবং প্রচুর বলা হয়। তো আজকে আমার এই কৌতুকটি হচ্ছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ গাড়ি চালিয়ে যাচ্ছে তারা, হাজব্যান্ড ড্রাইভিং সিটে, ওয়াইফ প্যাসেঞ্জার সিটে বসা পাশেই, এবং হঠাৎ করে তাদের একটা দুর্ঘটনা ঘটলো। একটা গাড়ি রেড লাইটে না থেমে সরাসরি এসে তাদের গাড়িকে হিট করলো, এবং ওয়াইফের সাইড দিয়েই গাড়িটা ওনাদেরকে আঘাত করলেন। পুলিশ আসলো, অ্যাম্বুলেন্স আসলো, দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হলো। এই কারণেই, যেহেতু অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক ছিল, এবং হাজব্যান্ডকে নিয়ে গেল ইমার্জেন্সি রুমে, ওয়াইফকেও নিয়ে যাওয়া হয়েছে, দুজন দুই জায়গায়। তো হাজব্যান্ড একটু কম আঘাতপ্রাপ্ত ছিলেন। ইমার্জেন্সিতে ওনাকে টেক কেয়ার করার পর ডাক্তাররা একটু ফিস ফিস করছিল, নার্স ডাক্তার। তো উনি জিজ্ঞেস করলেন কি হয়েছে, আমার ওয়াইফ কোথায়, ও কেমন আছে? তো ওরা বলল যে চলো তোমাকে আমরা আইসিইউতে নিয়ে যাই। তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তো উনি গেলেন, যাওয়ার পর দেখছেন যে ওয়াইফ রেসপন্স করছেন না, উনি একদম নন রেসপন্সিভ। ওরা অনেক ডাকাডাকি করছে, হাত পা নাড়াচ্ছে, বিভিন্ন কমান্ড থ্রো করার চেষ্টা করছে, উনি কোনো রেসপন্স করছেন না। তো হাজব্যান্ডও খুব আপসেট, ডাক্তারদের উপর, নার্সদের উপর, হসপিটাল স্টাফদের উপর উনিও খেপে যাচ্ছেন, এবং এক পর্যায়ে গিয়ে উনি অনেক রাগে বলে উঠলেন যে এটা কি, এই সামান্য একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এখানে আমার ওয়াইফ রেসপন্স করছে না, তোমরা এটা কি বলতেছো? সে কোমায় চলে গেছে এবং শি উইল নট কাম ব্যাক। মাত্র 40 বছর বয়স তার, শি ইজ সো ইয়াং। হঠাৎ করে দেখলো যে ওনার যেন হাত পা একটু কাঁপতে শুরু করেছে, একটু নড়ে উঠলো। সবাই অ্যাটেনশন গেল ওনার দিকে, দেখলো যে হাতগুলো, আঙ্গুলগুলো একটু কাঁপছে, চোখটা যদিও বন্ধ কিন্তু চোখের পাতাটাও কাঁপছে, ঠোঁট দুটো কাঁপছে, এবং সবাই তার উপর ঝুঁকে পড়লো। বোধহয় উনি জ্ঞান আসছে অথবা ফিরে আসছে। উনি অনেক কষ্টে বলে উঠলেন 39। উনি 40 বলেছেন। মানে বয়সটা লুকাতে চায়, উনি তো 39। আসলে মেয়েরা তো একটু বয়স মধ্যে লুকাতে চায়, এই কারণে বাবা আসলটা বলতে চায়, এবং উনি আলটিমেটলি ফিরে আসেন। আসলে খুবই মজা। আসলে আমাদের অনুষ্ঠানও বেশ জমে গেছে।
আশা করি ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগছে, সুপ্রিয় দর্শক নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে। আরও সুন্দর সুন্দর কিছু সেগমেন্ট আমাদের হাতে আছে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, সেগুলো নিয়ে আপনাদের সাথে একটু মজা করব, নিশ্চয়ই করব। তবে একটি বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের এই ঈদের স্পেশাল পর্বটিতে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের চেনা জানা, আমাদের খুবই পরিচিত অ্যাটর্নি মঈন চৌধুরী এবং জনাব পারভেজ কাজী, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। তো আমরা তো ঈদের অনুষ্ঠান নিয়ে বেশ জমে উঠেছে আমাদের অনুষ্ঠানগুলি। এবার একটু এই নিয়েই কথা বলতে চাই যে প্রথমে জনাব অ্যাটর্নি মঈন চৌধুরীর কাছে আসি। একটু ঈদের দিন যদি এরকম আমি বলি যে ঈদের দিন ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটি করেন? ঘুম থেকে উঠে প্রথমেই তো নামাজ পড়তে রেডি হতে হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি আমার ছোটবেলা থেকেই আমার আব্বা, যখন আমরা জানি যে মসজিদে আগে যেতে হবে, আগে যাওয়ার জন্য যত আগে পারা যায় ঘুম থেকে উঠে যাই, মানে নামাজ পড়ে। এক দুই কথাই আমরা জানবো, যত আগে পড়া যায়। অনেকগুলো সেগমেন্ট আছে। জনাব পারভেজ কাজী, ঈদের দিনে কোন পোশাক পরতে ভালো লাগে? পায়জামা পাঞ্জাবি কমনলি। কখনো কখনো ঈদে হয়তো শেরওয়ানি পাই, সেটাও পরতে ভালোবাসি, কিন্তু পায়জামা পাঞ্জাবি যে মোটামুটি সবসময় ভালো লাগে। জনাব মঈন চৌধুরী, ঈদের দিন কি নিজের হাতে কখনো পশু বা গরু কোরবানি করেছেন? অবশ্যই আমি নিজের হাতে কোরবানি করেছি গ্রামে, তবে গ্রামে করেছি, এখানে না। ছোটবেলা গ্রামে বুঝে যাওয়ার পর থেকে নিজের কোরবানি করেছি আমরা, সাথে থাকতো। আমি কোরবানি কখনো করিনি, কিন্তু অনেক সময় যখন গরুর চামড়াটাকে ছিলানো হয় তখন পাটাকে একজনকে ধরে রাখতে হয়। তো ছোটবেলায় ওই কাজটা এবং হাত ব্যথা হয়ে যেত। আচ্ছা, ঈদের দিন কি খেতে ভালো লাগে? সবচেয়ে পছন্দ করি আমি মায়ের হাতের কোরমা। আমি খুব মিস করি। মা একটা কোরমা করতেন, মুরগি দিয়ে অবশ্যই, হ্যাঁ, ওটা গরু দিয়ে নয়। আর কলিজা ভুনা, একটু আগে ঈদের দিন কোরবানি হওয়ার পর কলিজাটা সবার আগে যেটা মঈন সাহেব বললেন। মঈন সাহেব, আপনি তো খুবই সুন্দর হ্যান্ডসাম মানুষ, তো যখন বিয়ে করেছিলেন কখনো শ্বশুর বাড়িতে ঈদ করেছেন? আমার আসলে শ্বশুর বাড়ি করা হয় না, কারণ বিয়ে আমেরিকাতে, আর শ্বশুর বাড়ি যাওয়া হয় না। পারভেজ কাজী, আমারও শ্বশুর বাড়ি ঈদ করা হয়নি কখনো, তবে এখানে আমার অনেক শালি থাকে, ওদেরকে নিয়ে ঈদ করা। তাহলে সেক্ষেত্রে যদি আমি বলি যে শালক শালিকাদের প্রথম আবদার কি ছিল সেই বিয়ের পরে, প্রথম বিয়ের পরে, যখন বিয়ের পরে তো অনেক পরে, হ্যাঁ, তাদের কি আবদার ছিল? তখন ওরাও বেশ বড় হয়ে গেছে, সেরকম কোনো আবদার ছিল না। তবে হ্যাঁ, ওরা ওদের ছেলে মেয়েদেরকে উঠিয়ে দিত সকালবেলায় আমার সাথে, যেন ঈদগাহে যায়। আচ্ছা জনাব মঈন চৌধুরী, আপনাকে একটু বলি যে আপনি তো অ্যাক্সিডেন্ট বা এটি নিয়ে প্রচুর কাজ করেন, মানুষের উপকার করেন। তো ধরুন যে আপনি ঈদের আগে একটা লটারি কিনেছেন, সেই লটারিতে আপনার কপালে লেগে গেছে $10 মিলিয়ন, বিলিয়ন ডলার, নট মিলিয়ন, বিলিয়ন ডলার। এই টাকা দিয়ে কি করবেন? ধন্যবাদ। $10 মিলিয়ন না, বিলিয়ন ডলার হলে বেশি। মিলিয়ন ডলার যে পরিমাণ খরচ, মিলিয়ন ডলার কিছুই হবে না। এনিওয়ে, লটারি আমি কোনো সময় কিনি না, খুব কম। আমি পরিশ্রমে বিশ্বাস করি, লটারি খুব কম কিনি। আচ্ছা, আর পারভেজ কাজী, আপনি? সেম থিং, আমিও কিন্তু লটারি খেলি না। কখনো কখনো অনেক বড় অঙ্কের দেখে একটা দুইটা টিকিট কিনেছিলাম, কখনো মিলায় দেখা হয় না, এবং টিকিটও পরে আর খুঁজে পাই না। না, আমার হলো যে এই লটারি যদি আমি কিনে থাকি, ধরুন ক সিরিজের লটারি কিনেছি, তাহলে বুঝতে হবে যে ওই সিরিজে যারা কিনেছে সবাই দুর্ভাগ্য, কারণ ওই সিরিজে কোনো পায় না। তো যাই হোক, আমরা আজকে আরেকটু মজা করি। আমরা আচ্ছা ধরুন আপনারা তো প্রতিনিয়ত আমাদের টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আসেন, সুন্দর সুন্দর পরামর্শ দেন, বিষয় নিয়ে কথা বলেন, এবং আপনারা হোস্ট হিসেবে থাকেন বা গেস্ট হিসেবে থাকেন। হোস্ট হিসেবে ধরেন
আমি থাকি বা অন্য কেউ থাকে। আজকে মনে করুন যে এই গেস্ট হিসেবে নয়, আপনি হোস্ট হিসেবে এই হট চেয়ারে বসে আছেন, আপনি পারভেজ কাজীকে কি উনি ওনার গেস্ট হিসেবে কি প্রশ্ন করবেন 1 মিনিটে? প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছেন, ব্যবসা কেমন যাচ্ছে, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। রানা ভাইয়ের মতো বলবো যে আমি রানা ভাই এখন যা দেখছেন, এবং একটু পরে যারা ফেসবুকে সংযুক্ত হবেন বা দূরে বসে কোথাও দেখবেন, ইউটিউবে দেখবেন, সবাইকে সালাম অভিনন্দন দিয়ে রানা ভাই এই প্রশ্নটাই করবো কেমন আছেন। জনাব পারভেজ কাজী একই প্রশ্ন আপনার কাছে। আমারও যদি একই প্রশ্ন হয়ে থাকে, আমি মঈন ভাইকে জিজ্ঞেস করব যে মঈন ভাই কেমন আছেন, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, এবং নতুন তাজা গরম খবর কি খবর আছে আমাদের দর্শকরা জানতে চায়, তো সেটা দিয়ে আমরা শুরু করি সাবজেক্ট ম্যাটার। আচ্ছা, অনেক ভালো লাগলো আপনাদের এই কথাগুলো শুনে। তার মানে যদি কখনো আমাদের হোস্টের প্রয়োজন পড়ে আমরা এখন আর কোনো চালিয়ে নিতে পারবেন, খুবই ভালো খবর। তো এবার আমরা একটু আসি, কারণ আপনারা একটু ধাঁধায় আমরা আসি। আমার খুব প্রিয় একটা জিনিস হচ্ছে ধাঁধা। আমি যতগুলো প্রোগ্রাম করি সেখানে আমি ধাঁধা কিছু রাখি, এবং আপনাদের মতো যারা গুণী মানুষ, যারা মেধাবী মানুষ, তাদেরকে নিয়ে একটু। কিন্তু এখন ধাঁধাগুলো তো চর্চা হয় কম। গ্রামে যখন ছিলাম তখন অন্ধকার থাকতো, আপনার স্মৃতিগুলো বলি। এখন তো সব জায়গায় কারেন্ট, এখন সবার যে ফেসবুক আর সোশ্যাল মিডিয়া। যাই হোক, কিন্তু গ্রামে যখন ছিলেন তখন কিন্তু ধাঁধাগুলো চর্চা হয়তো বেশি, এখনো হয়, এখন কম। তারপরে আমি একটু আপনাকে দিয়ে প্রথমে শুরু করতে চাই। প্রথম যে ধাঁধাটি সেটা হচ্ছে যে বলার সময় দু কান লাগে, আমাদের কান, বলার সময় দু কান লাগে, শোনার সময় এক কান লাগে, কোন কথা? আচ্ছা, দু কান কি দুজনের দুই কান না একজনের দুই কান? যেটাই ধরুন, আপনি যেটাই ধরুন না কেন, বলার সময় দু কান লাগে, মানে আপনি কে যখন প্রথম বলছি তখন দুই কান লাগে। হ্যাঁ, কিন্তু শোনার সময় তাহলে এমন হতে পারে দুইজনের দুই কান হইলে একটা কথা, এটা কানাকানি হইতে পারে, কানে কথা হইতে পারে, কানে কথা, রাইট, কানে কানে কথা। আপনার আসলে এই জন্যই আপনাকে বলছিলাম যে আপনি যদিও বললেন যে এখন এই টেকনোলজির যুগে মানুষ এগুলা চর্চা করেন, কিন্তু আপনি যে করেন তার প্রমাণ পাওয়া গেল। জনাব পারভেজ কাজী, আপনাকে যদি বলি যে মুঠো করে 5 মুঠো পানি 1 গ্লাস করে 5 জনকে দিলে প্রত্যেককে সমান ভাগে পাবে কিভাবে? মুঠো করে ধরেন, এই মুঠো করে 5 মুঠো পানি তো মুঠোকে রাখা যায় কিনা এটা কিন্তু আপনাকে ভাবতে হবে ধাঁধার মতো করে। মুঠো করে 5 মুঠো পানি 1 করে 5 জনকে দিলে প্রত্যেককে সমান ভাগ পাবে কিভাবে? পানি কিভাবে পাবে বা ধাঁধার মতো ভাবতে হবে। যদি আমি আইস কিউব করে নেই এবং কিউবকে মুঠোতে ধরা যাবে এবং 5 জনকে সমানভাবে, কিউবকে মুঠোতে ধরা যায় না, বরফ কিন্তু না, বরফ না, আইস কিউব মুঠোতে ধরা যায়, খুব টাফ। আচ্ছা, তো এবার যে প্রশ্নটি আপনাকে করব আমি, যে আপনার পদবী তো চৌধুরী, তাই না? আমাদের মঈন চৌধুরী, আমাদের বিখ্যাত, আমাদের পরিচিত, আমাদের প্রিয় মঈন চৌধুরী। আপনার পদবী যেমন মঈন চৌধুরী, আপনার শরীরের কোন অংশের পদবী আছে? আপনার পদবী মঈন চৌধুরী, কিন্তু শরীরের কোন অংশে পদবী আছে? সাধারণত না, মাথা থেকে চিন্তা করি যে মাথা বাংলায় না ইংলিশে? বাংলাই বলুন। বাংলা যদি মাথার সাথে কোনো কিছু আসে না, এরপরে আছে চোখ, চোখের তো পদবী নাই, কানের সাথে নাই, মুখের সাথে অনেকে মুখমণ্ডল বলে, এটা কি? মুখমণ্ডল, আসলেই মুখমণ্ডল। কারণ হচ্ছে যে মুখ হচ্ছে আমাদের শরীরের একটা অংশ, তাই না? আর মণ্ডল হচ্ছে একটা পদবী, তাই না? অমুক মণ্ডল, তমক মণ্ডল, আমরা বলি না অমুক মণ্ডল তমক মণ্ডল, তো সেই রকমই আর কি। তো আপনারও এটাও ঠিক আছে। সর্বশেষ ধাঁধাটি, এটা দুইজনের জন্যই প্রযোজ্য, একই সাথে, শুধু যে কাজী ভাইয়ের কথা বলবো তা নয়। ম্যাজিশিয়ান টুপি থেকে কচ্ছপ বার করলো, কচ্ছপ, এটা এই জায়গায় একটু খেয়াল রাখবেন। খরগোশ বার করলো, এটাও খেয়াল করবেন। এরপর টুপি থেকে গিরগিটি বার করলো, এটাও খেয়াল করবেন। এরপর সে টুপি থেকে কাকাতুয়া, ঘুঘু আর টিয়ার মধ্যে কোনটি বের করবে? আমার জন্য তো কাকাতুয়া। আপনি কাকাতুয়া এজেন্সি আছে, একটু ভেবে বলুন। আমার মনে হয় যে আমি পারবো। আপনি যেভাবে বলতেছেন, কচ্ছপ ক দিয়ে শুরু,
খ দিয়ে খরগোশ, গ দিয়ে গিরগিটি, এরপরে আসছে ঘ চলে আসছে, ঘতে ঘুঘু এখানে আছে। আসলে ওইটাই হলো যে ক দিয়ে, এই জন্য আমি বলেছিলাম যে এখানে একটু খেয়াল করুন। তো আসলে এই বিষয়টি এই কারণেই রাখি যে এখনকার যেটা বললেন যে ছেলেমেয়েরা এখন খুব সামাজিক সোশ্যাল মিডিয়াতে বেশি ব্যস্ত থাকে, কিন্তু এটা ভালো, এটা এই সোশ্যালি যে আপনার মোবাইলটা আছে এর মধ্যে সারা পৃথিবীর জ্ঞান এর ভিতরে যেমন আছে, পৃথিবীর খারাপ জিনিস আছে, কে কোনটা গ্রহণ করবে সে তার মধ্যে থেকে এই যে ধাঁধাগুলো দিলে বুদ্ধির যে চর্চা হয়, সেই বুদ্ধির চর্চা দিয়ে একসময় আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের ইপ্সিত লক্ষ্যে পৌঁছানোর জন্য করে, কিন্তু ওরা ইন্টারাকশনটা কম হয়। আমাদের হাতে খুব একটা সময় নেই, 3-4-5 মিনিটের মতো হাতে সময় আছে। এর মধ্যে আমাদের সর্বশেষ যে সেগমেন্টটিতে আমরা এসে গেছি, সেখানে যেহেতু আমাদের এটি অনুষ্ঠানটি টিভিএন অ্যানালিসিস, এটা মূল অনুষ্ঠান, এবং আপনি ইমিগ্রেশন নিয়ে কথা বলেন, আপনি ট্যাক্স বা আর্থিক বিষয় নিয়ে কথা বলেন। তা আজকে সে ধরনের একটি বিষয় নিয়ে আমি কথা বলবো। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকেই আমি বলবো যে আপনার হাতে 2 মিনিট সময় আছে। 2 মিনিটের মধ্যে আপনি আজকে আমাদের দর্শকদেরকে ইমিগ্রেশন সংক্রান্ত কোন বিষয়টি নিয়ে একটু কথা বলতে? ইমিগ্রেশন বলতে হবে, ইমিগ্রেশন বা আইনি সহায়তা হোক, যেটাই হোক, আপনার পছন্দ। আমার এই ক্ষেত্রে আমি কোনো বিষয় সিলেকশন। দেখ, অনেকেই প্রশ্ন করে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসে এখন ইদানিং। অনেকে যারা বিয়ে করে আসছে বাংলাদেশে বা করতে যাচ্ছে, যারা সিটিজেন, তাদের কিন্তু অনেক সময় লাগছে। এই জন্য সবার একটা টেনশন, কিভাবে তাড়াতাড়ি আসবে। এখন ভাই জানেন, পারস্য জানেন নিশ্চয়ই অনেকে, এখন আসতে গিয়ে একটু সময় লাগে, কারণ ব্যাকলগটা এত বেশি যে কোনো সিটিজেনের ওয়াইফ আসতে কিন্তু 1 বছরে হচ্ছে না, এখন 2 বছর আর 3 বছর লেগে যায়। অনেকের প্রশ্ন করে বিয়ে করে তাড়াতাড়ি কিভাবে আনবে। সো এখানে সহজ একটা উপায়, এত সহজ না, অনেকে ফিয়ান্সে বিষয়ে ট্রাই করে, এটা একটা সুযোগ আছে, কিন্তু তারপরও যে 1 বছর 1.5 বছর লেগে যায় এখানেও। এটা সুখবর, আবার এটা পরবর্তী আবার এখানে বিয়েটা দেখাইতে হয়। আচ্ছা, যে জিনিসটা 2 বছর থাকতেও হয়। 2 বছর বাধ্যতামূলক না, 2 বছরের ভিতরে করতে হয়। তো হওয়ার পরে 2 বছর, এখানে 6 মাসের ভিসা তাকে দেওয়া হয়। এই 6 মাসের ভিতরে তাকে বিয়ে করে অ্যাডজাস্টমেন্ট ফাইল করতে হবে। কিন্তু মানুষের চায় কি, যে কেউ রিস্ক নিতে চায় না। দেশে গিয়ে বিয়ে করলো, আসতে সময় লাগলো, অনেক কিন্তু সংসার ভেঙে যাচ্ছে, তোর কারণে যেতে পারতেছি না, এতদিন আটকে রাখছো কেন? যদি এরকম হয় যে এখান থেকে বসে বিয়ে না করে এঙ্গেজমেন্ট করে আনতে পারে, রিস্ক নিল আর কি, চান্স হইলে না হলে অনেকে এরকম ভাবে চেষ্টা করে। আমি প্রপারলি বলি, যারাই করতে চায়, দেয়ার ইজ এ ওয়ে। যদি আপনি ফিয়ান্সি ভিসা আনতে চান, দেয়ার ইজ এ ওয়ে, তবে আপনি জেনুইন হতে হবে। আমি কোনো সময় ফলস কোনো ফাইল করি না, ইট হ্যাজ টু বি জেনুইন, এবং কমিটমেন্টটা রিয়েল থাকতে হবে। কাউকে নিয়ে আসলেন, পরে তাকে ছেড়ে দিলেন, ওটা যেন না হয়। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী, একটি চমৎকার বিষয়ে টিপস দিলেন যে খুব দ্রুত কিভাবে আমাদের স্ত্রীদেরকে এই দেশে আনতে পারবো, সে বিষয়ে আপনার হাজবেন্ডকেও একই কথা, ফিয়ান্সি হিসেবে ক্যাটাগরিটার, ফিয়ান্সের ক্যাটাগরিতে। তো সুতরাং এটা একটি ভালো টিপস দিয়েছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আপনি এই কোভিড পরবর্তী থেকে আমরা দেখেছি এ পর্যন্ত বা এই অবধি প্রচুর সুযোগ সুবিধার কথা আপনারা আমাদের কমিউনিটির মানুষকে বলেছেন, দিয়েছেন, এবং নানান রকম সুবিধার কথা আপনারা বাতলিয়ে দিয়েছেন, পাইয়ে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। আজকে এই ঈদের দিনে, ঈদের এই খুশির সময়ে, মানে ঈদের দিন না হলে ঈদের 2 দিন পরে, এই খুশির সময়ে আমাদের দর্শকদের জন্য কি ধরনের একটা আর্থিক সুবিধার সুখবর দিতে পারেন, এটা যদি 2 মিনিটে। রানা ভাই, যদি সাবজেক্ট ম্যাটারটা আমাকে আমার পছন্দ মতো বলতে বলে, তাহলে আমি কিন্তু একটু আমার সাবজেক্ট ম্যাটারের বাইরে গিয়ে কথা বলতে চাই, কিন্তু 2 মিনিট। 2 মিনিট, ঠিক আছে। আমি সাধারণত খুব বেশ লক্ষ্য করি, এবং আপনারা সবাই হয়তো লক্ষ্য করবেন, রোজার মাসটা যখন আসে তখন আমাদের মধ্যে একটা উৎসবের মাস, অথবা আরাধনার মাস, অথবা প্রার্থনার মাস, আল্লাহ অথবা মহান সৃষ্টিকর্তার দিকে একটু আমরা ঝুঁকে পড়ি। এবং আমরা জানি এই মাসে আমরা যেই কাজই করি, যেই ভালো কাজটাই করি, ওটার বরকতময়, অনেক বরকত এসে থাকে। কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিন ও যে অত্যন্ত মহত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্ব বহন করে, এটা কিন্তু মেজরিটি আমাদের কমিউনিটি জানে না, অথবা
জানলেও আমরা হয়তো একটু অবহেলা করে থাকি। তো আমি সেই ক্ষেত্রে মনে করি যে টিবিএন আপনাদেরও কিছু ভূমিকা আছে। আপনারা কিন্তু জনগণকে এটুক জানাতে পারেন যে রোজার মাসের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রথম 10টা দিন, এবং জিলহজ মাসে কিছু জন আছে যারা রোজা করে এবং আরাফাতের দিনে স্পেশালি রোজা করার চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ সময়ই দেখা গেছে যে আমরা হজে না গিয়েও আমরা কিন্তু হজ পরিমাণ একটা সোয়াব পেতে পারি শুধুমাত্র যদি চাস্তের নামাজটা পড়ি, অথবা ইশরাকের নামাজটা পড়ি, অথবা বাবা মাকে স্মরণ করে যদি 2 ফোঁটা চোখের জল ফেলি। তো আমি এটা একটু সকলকে অবহিত করার জন্য, আমি জানি অনেকেই জানে, কিন্তু তারপরও অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। যদিও আমি চেয়েছিলাম যে একটু বিষয়ভিত্তিক কথা বললে আর একটু ভালো। যাই হোক, আমাদের হাতে সময় নেই, সময়ের দৌড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন ব্যাপার, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনি আগেও বলেছি, এখনো বলছি, বারবারই বলি যে অনেক ব্যস্ত মানুষ আপনি, আপনার নিজের পেশার বাইরে আমাদের কমিউনিটির কল্যাণে, যেখানেই কমিউনিটির কোনো অনুষ্ঠান বা যাইতে সেখানে আপনাকে উপস্থিত থাকতে হয়, কমিউনিটির সাথে একাত্মভাবে মিশে যান, এখানে আপনাকে সবাই ভালোবাসে। সেটা ফেলে রেখে আপনি আমাদের এই স্টুডিওতে এসেছেন, চমৎকার ঈদের অনুষ্ঠানে অনেকগুলো কথা বলেছেন। আপনার গানটি হার্ট টাচ করেছে আমার, এবং বাবার কথা বলতে যে আপনার চোখে জল এসেছে, এটা সবারই হয়। তো তারপরেও আপনি উপস্থিত হয়েছেন, সত্যি আমরা ঋদ্ধ প্রাণীতে একই কথা। যারা পারভেজ কাজী, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং চমৎকারভাবে অনেকগুলো মজার এবং বিশেষ করে আপনার কৌতুকটা তো একেবারেই সত্যি আমাকে একেবারে মজা দিয়েছে এবং বাস্তব অবস্থার মধ্যে দিয়ে এসেছে। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এতক্ষণ টিবিএন অ্যানালিসিসের ঈদ স্পেশাল অনুষ্ঠানটি এতক্ষণ দুজন অতিথির সঙ্গে কথা বলছিলাম এবং এখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আমরা কথা বলেছি কোরবানির বা ঈদ উল আজহার যে গুরুত্ব, শিক্ষা, সেটা নিয়ে কথা বলেছি। আমাদের আজকে এই ঈদের অনুষ্ঠানে অতিথিদের নানান স্মরণীয় ঘটনা নিয়ে আমরা কথা বলেছি, কিছু মজা করেছি, কিছু গান করেছি, কৌতুক করেছি। আশা করি আপনাদের অনুষ্ঠানটি যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিবিএন 24 টেলিভিশনের সাথেই শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।